স্বাগত সবাইকে। শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র, আর আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা। প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে, চেষ্টা করি সারা দেশে নানা সংকট সম্ভাবনার কথা জানাবার। কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে, আর তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা, আশা নিরাশার কথা। গত বছরের ভয়াবহ বন্যার ক্ষতি কাটিয়ে ওঠার আগেই এবারও বন্যার শঙ্কায় শেরপুরবাসী। টানা বৃষ্টি ও ভারতের মেঘালয় এবং আসামে ভারী বর্ষণে দ্রুত বাড়ছে নদ নদীর পানি। এরই মধ্যে চেল্লাখালী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, আর মহারশি, ভোগাই ও সোমেশ্বরী নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই। ক্ষতি মোকাবিলায় প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। পরামর্শ দেওয়া হয়েছে পাকা ধান দ্রুত কাটার। এদিকে বৃহত্তর রংপুর অঞ্চলে তিস্তার বিশাল এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনাও রয়েছে, সেখানেও প্রস্তুতি নিতে বলা হয়েছে জনসাধারণকে। এবং এসব নিয়ে আজ আমরা আলোচনা করছি বন্যার পূর্বাভাস প্রস্তুতি কেমন সে প্রসঙ্গে। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন শেরপুর থেকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আখিনুজ্জামান, এবং আমাদের সাথে রয়েছেন রংপুর থেকে রংপুর এর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মাহমুদা খাতুন। আমরা স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই। এবং প্রথমেই যেতে চাই মোহাম্মদ আখিনুজ্জামান, আপনার কাছে। প্রতি বছরই কিন্তু আমরা এই ভারতের থেকে আসা উজানের পানি, অতিবৃষ্টি, সবকিছু মিলেই পুরো দেশেই কিন্তু আমরা এই বন্যার একটি প্রতিধ্বনি প্রতিবারই আমরা লক্ষ্য করি। তবে এবার নতুন করে বা এখন পর্যন্ত কি প্রস্তুতি নেওয়া হয়েছে জানতে চাই। জি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আমাদের শেরপুর জেলার বেশিরভাগ নদী ভারত থেকে এসেছে। এগুলো হচ্ছে ট্রান্সবাউন্ডারি রিভার। সেক্ষেত্রে আমাদের দেশের অংশের বৃষ্টিপাতের যতটা না ভূমিকা, তার থেকে বেশি ভূমিকা হচ্ছে দেশের উজানে, মানে ভারতীয় অংশে বৃষ্টিপাত কতটুকু হচ্ছে সেটার উপরে বেশিরভাগ ডিপেন্ড করে থাকে। তো সেক্ষেত্রে আমাদের সাম্প্রতিক বন্যার কারণও সেটা যে উজানের বৃষ্টির কারণে এবং পাহাড়ি ঢলের কারণে বিগত কয়েকদিনে শেরপুরের সমস্ত নদীগুলোতে পানির উচ্চতা অনেক বৃদ্ধি পায়। তো গতকালকে থেকে পানির লেভেল আজকে কিছুটা কমে গিয়েছে। বৃষ্টিপাত যদি না হয় পানি কমতে থাকবে। এখন বর্তমানে চেল্লাখালী নদী আমাদের রয়েছে, সেখানে গতকালকে ডেঞ্জার লেভেলের উপরে পানি ছিল, তবে আজকে এটি ডেঞ্জার লেভেলের নিচে এসেছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুপুর 12টার ডাটা অনুযায়ী ডেঞ্জার লেভেল থেকে 76 সেন্টিমিটার নিচে রয়েছে। সেক্ষেত্রে বন্যা মোকাবেলায় আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। আমরা পানি উন্নয়ন বোর্ড তথা পানি সম্পদ মন্ত্রণালয় থেকে কিছু জিও বস্তা মজুত করার জন্য আমরা অনুমতি পেয়েছি। আমরা সেগুলো মজুত করেছি এবং সেগুলো নিয়ে আমরা প্রস্তুত রয়েছি। যে কোনো জায়গায় ভাঙন দেখা দিলে আমরা সাথে সাথে সেগুলো জরুরি ভিত্তিতে মোকাবেলা করার চেষ্টা করছি। এবং একই সাথে আপনাকে জানিয়ে রাখি, আমাদের পরিচালন বাজেট থেকে কিছু কাজ চলছে, সেগুলো বাঁধ মেরামতের কাজ শেষের দিকে। আমরা সেখান থেকে গত বছরের বন্যায় যেসব এলাকা বেশি ভাঙনের সম্মুখীন হয়েছিল সেসব জায়গা আমরা মেরামত করছি। এটা আনুমানিক 6.5 কিলোমিটার। তো আমরা আশা করছি যে কোনো বন্যা মোকাবেলায় আমরা সক্ষম হব। অবশ্যই এ পর্যায়ে যেতে চাই রংপুর থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন কৃষিবিদ মাহমুদা খাতুন। আপনার কাছে আসলে প্রশ্ন করতে চাই, আমরা প্রতি বছরই দেখি বন্যার আগে কিন্তু ফসলি জমি যেগুলো থাকে সেগুলো সংরক্ষণ করা থাকে প্রথম নজরে, এবং সেক্ষেত্রে যদি বলি এবার ধান কিন্তু সময়ের অনেকটা আগেই কেটে ফেলার কথা বলা হচ্ছে। পরিপক্ক ধান হওয়ার আগে যে ধানগুলো কেটে নেওয়া হচ্ছে সেগুলো আসলে সংরক্ষণ করাটার জন্য কতটুকু আপনারা সহযোগিতা করছেন কৃষকদের? তার পাশাপাশি এই অপরিপক্ক এই ধানগুলো কেটে যে মজুত করা হচ্ছে, এতে চালের কোনো সংকট ভবিষ্যতে লক্ষ্য করছেন কিনা? সমৃদ্ধ একটি জেলা, এই জেলায় এবছর বোরো ধানের জমি ছিল 1,32,800 হেক্টর, যেখানে প্রায় 48% আমাদের কর্তন হয়েছে। যে জমিটা এখনও মাঠ পর্যায়ে আছে সেটা আধা পাকা থেকে পাকা অবস্থায়। আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি তারা যেন 80% পাকলেই জমিটা কর্তন করে ফেলে।
এছাড়া মাঠ পর্যায়ে এখন আউশ ধান আছে, যেটা পানিতে একটু নিমজ্জিত হলেও ক্ষতির সম্মুখীন হবে না। এছাড়া আছে ভুট্টা, রবি ভুট্টা যেটা ছিল আমাদের, সেটা প্রায় কর্তনের শেষ পর্যায়ে। রবি ভুট্টা থেকে আসলে কৃষক ক্ষতিগ্রস্ত হবে না। খরিফ ভুট্টা আছে যেটা, এই ভুট্টাটা নিমজ্জিত হয়েছে, এইটা আমরা আসলে এই মুহূর্তে এটা ক্ষতিগ্রস্ত হবে কি না এটা এক সপ্তাহ পরে বুঝতে পারবো, তবে ক্ষতিগ্রস্ত এটা হবে না। আমাদের রংপুর জেলায় 3টা উপজেলা শাকসবজির আবাদ হয়েছে, সবচেয়ে বেশি হয়ে থাকে। মোট আমাদের শাকসবজি ছিল এই বছর 12,400 হেক্টর, তার মধ্যে আমরা 950 হেক্টর জমি এই খরিফ মৌসুম আমরা বলছি, এই মৌসুমে আমরা অলরেডি কর্তন করে ফেলেছি। বাকি যেটা আছে মোটামুটি হারভেস্ট পর্যায়ে, কয়েক দফা এটা কিন্তু হারভেস্ট হবে। আমরা নিমজ্জিত রিপোর্ট পেয়েছি, প্রায় 145 হেক্টর জমি আমাদের নিমজ্জিত হয়েছে। তো এইটা আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি তারা যেন পানিটা ড্রেন আউট করে দেয়, তাহলে এটা ক্ষতির পর্যায়ে যাবে না। এবং যেহেতু তারা অলরেডি 2-3 দফায় হারভেস্ট করে ফেলেছে, তারা কিন্তু একটা প্রফিট এখান থেকে পেয়েছে। আর যেটা আছে সেটা যদি পানি ড্রেন আউট করতে পারে, আমরা বিভিন্ন দলীয় আলোচনা এবং সভা সমাবেশ করে তাদেরকে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি তারা হারভেস্ট পর্যায়ে যে সবজিগুলো আছে সেগুলো যাতে হারভেস্ট করে ফেলে। আমাদের চর এলাকা আছে প্রায় 9,800 হেক্টরের মতো, এইখানে আবাদ হয়েছে প্রায় 7,900 হেক্টর জমি আমাদের আবাদের আওতায় আছে। সেখানে চীনা বাদাম, ভুট্টা এই ফসলগুলো এই মুহূর্তে আছে। তো চীনা বাদাম যে পানিটা আমাদের নিমজ্জিত হয়েছে যে এরিয়াটা, সেটা যদি আমরা দেখছি যে পানিটা নেমে যাচ্ছে এবং এটা 2 দিনের মধ্যে নেমে যাবে, এবং নেমে গেলে আমাদের এই ফসলটি আর ক্ষতিগ্রস্ত হবে না। এছাড়াও আমাদের ডাল জাতীয় কিছু ফসল আছে যেটা নিমজ্জিত হয়েছে, কিন্তু এই পানিটা আমরা বের করে দেওয়ার কথা বলছি কৃষকদেরকে। বের করে দিলে এটিও আর আমাদের ক্ষতির পর্যায়ে যাবে না। আমাদের অন্যতম একটি ফসল এই মৌসুমের পাট, আর একটা প্রায় 9,350 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। এটা প্রায় ম্যানহাইট পর্যায়ে আছে, এটা নিমজ্জিত হলেও এটাতে ক্ষতির পর্যায়ে যাবে না। আমাদের রংপুর জেলায় এখন মোটামুটি আমের আবাদ এবং অন্যান্য ফলের আবাদ বেশ ভালো পর্যায়ে হচ্ছে, এবং আমাদের রংপুরের চাহিদা মিটিয়ে এটা অন্যান্য জেলায় এবং দেশের বাইরেও যাচ্ছে। এই ফল বাগানগুলোতে আম সাধারণত এখন ম্যাচুর হয়ে গেছে, এটা হারভেস্ট পর্যায়ে শুরু করে দিচ্ছে অলরেডি। তো এখানে ফল যেটা কৃষক বিক্রি করছে বেশ লাভবান হচ্ছে। এই ফল বাগানগুলোতেও কিন্তু বিশেষ করে আমে কোনো ক্ষতিগ্রস্ত হবে না। তাছাড়া যে পেঁপে আছে, পেঁপে বাগানগুলোতে আমরা বলছি যে মাটিটা একটু উঁচু করে দিতে এবং পানি যেটা আছে সেটা ড্রেন আউট করে দিবে। আমাদের আরেকটি মশলা জাতীয় ফসল আছে বেশ, আদা, হলুদ, মরিচ, এগুলো চর এলাকা সহ সমতল অন্যান্য এরিয়াতেও হয়। এই মরিচের জমি বিশেষ করে যেগুলো নিমজ্জিত হয়েছে, এগুলো আমরা আশা করছি পানিটা ড্রেন আউট হয়ে যাবে। অবশ্যই পানিটাই নেমে গেলে আমরা কি করতে পারি এবং ফসলে যেন পচন না ধরে সেই নিয়েও আপনাদের কি কি পদক্ষেপ নিচ্ছেন সে সম্পর্কেও জানবো। তবে এ পর্যায়ে মানচিত্রে নিতে চাই ছোট্ট একটি বিরতির সাথেই থাকুন। আপনারা দেখছেন মানচিত্র, আর আজ আমরা আলোচনা করছি দেশে বন্যার পূর্বাভাস প্রস্তুতি কেমন সেই বিষয়ে, এবং এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে রয়েছেন শেরপুর থেকে অনলাইনে আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আখিনুজ্জামান, এবং রয়েছেন রংপুর থেকে অনলাইনে আমাদের সাথে যুক্ত হয়েছেন রংপুর এর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মাহমুদা খাতুন। আবারও স্বাগত জানাতে চাই আপনাদের দুজনকে, এবং মাহমুদা খাতুন এর পর্যায়ে আপনার কাছে আবারও যেতে চাই। তিস্তা পারে কিন্তু আমরা দেখছি বর্তমান যে সময়ে পানি বাড়ছে এবং সব মিলিয়ে জমির ধান, বাদাম সহ রবি শস্য নিমজ্জিত। তবে আপনি কিছুক্ষণ আগেও কিন্তু বলছিলেন যে নিমজ্জিত হলেও আপনারা শঙ্কা করছেন না যে এগুলো পচন ধরবে, এই ধরনের শঙ্কা কিন্তু করছেন না। তবে মাঠ থেকে যে সকল ফসল উঠিয়ে ফেলা হয়েছে, মাহমুদা খাতুন, আমি আসলে জানতে চাচ্ছি সেই ফসলগুলো সংরক্ষণ করার জন্য কৃষকদের কি কি পরামর্শ আপনারা দিচ্ছেন সে বিষয়ে। তিস্তার যে পানি বাড়ছে, আমাদের আসলে যে ফসলগুলোর কথা আগে বলছিলাম, বোরো ধান, পাট, শাকসবজি, তো বোরো ধানের ক্ষেত্রে আমরা কর্তনের জন্য নির্দেশনা দিচ্ছি যেগুলো 80% পাকা অবস্থায় আছে। আর শাকসবজি যেটি আছে সেটি আমরা
কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি তারা যেন যেটা হারভেস্ট পর্যায়ে আছে সেগুলো হারভেস্ট করে ফেলে, এবং এই সবজিগুলো তারা কিন্তু আমাদের আসলে লোকাল পর্যায়ে খুব অল্প পরিমাণে সংরক্ষণ করা আছে আমাদের একটি প্রকল্পের মাধ্যমে। কিছু মিনি স্টোরেজ আছে, এখানে সংরক্ষণ করতে পারবে, পরিমাণ খুব কম। তাছাড়া তারা লোকাল মার্কেট বিক্রি করে দিচ্ছে। তাছাড়া মরিচ এবং আদা হলুদ, এগুলো কিন্তু আদা এবং হলুদ যেটু বছরব্যাপী, এগুলো থেকে পানিটা ড্রেন আউট করে দিলেই হবে। আর মরিচের ক্ষেত্রে কয়েক দফায় কৃষকরা হারভেস্ট করে এবং সাথে সাথে তারা এটা বাজারে বিক্রি করে দিতে পারে। এই পানিটা আসলে মরিচের জমিতে জমে থাকবে না। চর এলাকার মাটি জানি আমরা যে বেলে মাটি, এটা এখন বৃষ্টিপাত বন্ধ, তার মানে পানিটা কিন্তু এখন আর তেমন একটা বাড়ছে না। আর যেটা পানি জমে ছিল সেটা দ্রুত পানি শুকিয়ে যাচ্ছে বা নেমে যাচ্ছে। চীনাবাদামের ক্ষেত্রে চীনাবাদামের যে জমিগুলো নিমজ্জিত হয়েছিল পরিমাণ খুবই কম। এই সময়টাই, এই গত 4-5 দিনের বৃষ্টিতে এই সময়টার পানিও মোটামুটি আমরা অলরেডি কৃষকদের সাথে কথা বলেছি, গ্রুপ মিটিং করেছি, তারা কিন্তু বলেছে যে পানিগুলো নেমে যাচ্ছে। তো আশা করি আগামীকালকের মধ্যে এই পানিগুলো নেমে যাবে, চীনাবাদাম কৃষক ক্ষতিগ্রস্ত হবে না। জি, তবে তার সাথে আসলে একটু জানতে চাই, কৃষকদেরকে আমরা নানা পরামর্শ কিন্তু দিয়ে থাকি সংরক্ষণের পাশাপাশি এই বাজারে তারা ফসলটিকে যে পাঠাবেন, আগাম পাঠাচ্ছেন, সেটি নিয়েও আসলে প্রক্রিয়া আপনারা কতটুকু সহায়তা করছেন? কারণ বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি হারভেস্টারও কিন্তু পৌঁছতে পারছেন না, সেক্ষেত্রে তারা মাঠ থেকে ধান বা এই ফসলগুলো কিভাবে নিয়ে আসছেন, এবং বিশেষত ফলের কথাও যদি আপনি বলেন, ফলগুলোর আমাদের গ্রীষ্মের যে ফলগুলো রয়েছে সেই ফলগুলোও আমরা কিভাবে বাজার পর্যন্ত পৌঁছচ্ছে পারবে। আরেকটা বিষয় হলো যে কৃষকরা কিন্তু আমরা যে গ্রুপ মিটিংগুলো করছি সেগুলোর মধ্যে তাদের মধ্যে কিন্তু একটা সচেতনতা সৃষ্টি হচ্ছে, এবং আবহাওয়ার পূর্বাভাস পেয়ে কিন্তু আমরা তাদেরকে সতর্ক করে দিচ্ছি যে আগামীকাল বা পরশু থেকে বৃষ্টি হবে। এই জায়গাটাই তাদের বেশ একটা সাড়া ফেলেছে, এবং এই আমাদের বামিস পোর্টালের মাধ্যমে এবং আবহাওয়ার যে বার্তা সেটা আমরা কিন্তু উপসহকারী কর্মকর্তাদের মাধ্যমে কৃষক পর্যায়ে দিয়ে দিচ্ছি। সামনে আমাদের আমরা এ পর্যায়ে আখিনুজ্জামান আপনার সাথে আসলে যুক্ত হতে চাচ্ছি। প্রতিনিয়তই আমরা দেখছি নদীর পানি বাড়ছে শেরপুরের আশপাশে, এবং এই তারপরও বাঁধের যে নিরাপত্তা, আমরা প্রতি বছরই দেখি বাঁধ কিছু না কিছু ভাঙছে, সেটি নিয়ে আসলে জানতে চাই, বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন কিনা? আমাদের শেরপুরের নদীগুলোতে মোট বাঁধের দৈর্ঘ্য 82 কিলোমিটারের মতো। তো সেখানে গত বছরে আপনারা জানেন যে 2024 সালের অক্টোবরে একটা ভয়াবহ বন্যা হয়েছিল শেরপুরে। সেখানে বাঁধের কিছু অংশ অনেক জায়গায় ব্রিচ হয়ে গিয়েছিল। আমরা এই বছর সেই কাজগুলো বাস্তবায়ন করেছি। কাজগুলো অলমোস্ট শেষের দিকে। তো কাজগুলো বাস্তবায়িত হয়ে গেলে আমরা আশা করি যে বাঁধ ভাঙনের ঘটনা ঘটবে না শেরপুরে। তো সেক্ষেত্রে আমাদের অনেক নদীতে এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নির্মিত স্থায়ী বাঁধ নাই। সেক্ষেত্রে আমরা একটি প্রজেক্টের প্রস্তাবনা দিয়েছি যে এই যে নদীগুলোতে আমাদের বাঁধ নেই সেই বাঁধগুলো যাতে নির্মাণ করা হয় স্থায়ীভাবে, এজন্য আমরা একটা ডিপিপির প্রস্তাবনা দাখিল করেছি। আমাদের এই বছরের প্রস্তুতি হচ্ছে আমাদের বাঁধগুলো রক্ষার্থে আমরা পানি সম্পদ মন্ত্রণালয় থেকে 8,000 জিও বস্তার বরাদ্দ পেয়েছি। সেগুলো আমরা মজুত রেখেছি, এবং যে কোনো জায়গায় ভাঙন দেখা দিলে আমরা সেগুলো দ্রুত ভরাট করে আমরা সেখানে ভাঙন প্রতিরোধের চেষ্টা করছি। এবং একই সাথে বলে রাখি যে আমাদের বর্ষা মৌসুমে এমার্জেন্সি কাজের মাধ্যমে আমরা হচ্ছে যে কোনো জায়গায় ভাঙন দেখা দিলে আমরা সেটা প্রতিরোধ করব। ধন্যবাদ। যে আমাদের সাথে যুক্ত ছিলেন শেরপুর থেকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আখিনুজ্জামান, এবং আমাদের সাথে যুক্ত ছিলেন রংপুর থেকে উপপরিচালক কৃষিবিদ মাহমুদা খাতুন। এবং এই ছিল আজকের মানচিত্রে। আগামীকাল অন্য কোনো বিষয়, অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব, তবে সে পর্যন্ত ডিবিসির সাথেই থাকুন।